সম্মানিত অধ্যাপক ডক্টর সানাউল্লাহ স্যার, চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, মূল আলোচক তারেকুজ্জামান অ্যান্ড সহ আলোচক আবু তাসমিয়া আহমেদ মোহাম্মদ রফিক অ্যান্ড উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মূল আলোচক অনেক সুন্দর আলোচনা করেছেন। আসলে ব্লাসফেমি সম্পর্কে মোটামুটি থিওরিটিক্যালি উনি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছেন। এখন আমরা যারা সহ আলোচক আছি তাদের জন্য আলোচনা করাটা সহজ। উনি ব্লাসফেমির খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন যে ব্লাসফেমি কি। আমি ব্লাসফেমির উনি যে পার্সপেক্টিভ থেকে সংজ্ঞা দিয়েছেন, যেহেতু ওটা অলরেডি আলোচনা হয়ে গেছে, আমি ওভাবে বললে আবার রিপিটেড হবে, এই জন্য আর ওইদিকে যাচ্ছি না। আমি জাস্ট শুরু করছি যে জুরিস্ট অ্যাকুইনাস ব্লাসফেমির একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। উনি বলছে ব্লাসফেমি মানে হলো, ব্লাসফেমির 3টা প্রকার আছে। প্রথম প্রকার হলো এটা আল্লাহকে এমন কোনো শব্দ দিয়ে অ্যাড্রেস করা বা গডকে এমন কোনো শব্দ দিয়ে অ্যাড্রেস করা যেটা গডের সাথে যায় না, মানানসই না। দ্বিতীয় হলো ওনাকে ডেরোগেট করে কোনো শব্দ উচ্চারণ করা, অথবা ওনার যে সৃষ্টিশীলতার যে সার্বভৌম ক্ষমতা, এই ক্ষমতাটাকে ওনার সৃষ্টির মধ্যে ইম্পোজ করা বা অ্যাট্রিবিউট করা, যে পৃথিবী সৃষ্টি হয়েছে ন্যাচারালি, অথবা মানুষে এটার যে বানর থেকে মানুষ সৃষ্টি, এই ধরনের বিভিন্ন ইম্পোজিশন দেয়া, মানে গডের কোনো একটা গুণকে জিনিস যে ক্রিয়েচার, এই ক্রিয়েচারের উপরে ক্রিয়েচারের গুণ হিসাবে চালিয়ে দেয়া। অ্যাকুইনাস বলছে এটাকেই ব্লাসফেমি বলা যাবে। এখন প্রশ্নটা হলো, ব্লাসফেমিটা যেহেতু আমাকে আইনের দৃষ্টিকোণ থেকে বলতে বলা হয়েছে, ব্লাসফেমিটা কি শুধু লিগাল ইস্যু? প্রথম কথা হলো, ব্লাসফেমিটা লিগাল ইস্যু না অনলি। ব্লাসফেমিটা আমাদের যেমন আইনি ইস্যু, অবশ্যই আইনি ইস্যু, একই সাথে আমাদের একজন মানুষ হিসাবে এটা ফান্ডামেন্টাল রাইট। রাইটও না, ফান্ডামেন্টাল রাইট। রাইট এবং ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পার্থক্য কি? রাইট মানে আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করার কারণে যে রাইটটা পাই, এটা হলো মানবিক মানুষ হিসাবে রাইট, যেটাকে আমরা হিউম্যান রাইট বলি। আর ফান্ডামেন্টাল রাইট হলো যেই রাইটটা আমি মানুষ এবং কনস্টিটিউশনালি গ্যারান্টিড, এবং এই রাইটটা যদি আমাকে না দেওয়া হয়, আই ক্যান টেক অ্যাকশন অ্যাগেনিস্ট স্টেট। তার মানে রাইটের থেকে ফান্ডামেন্টাল রাইটের গুরুত্বটা বা সিগনিফিক্যান্সটা বা আমার ক্লেইমের যে হোল্ডার হিসাবে যে অধিকার, এই অধিকারটার সিগনিফিক্যান্সটা অনেক বেশি। তো ব্লাসফেমি বুঝতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে যে আসলে এ মানবাধিকার হিসাবে মানে রাইট টু রিলিজিয়ান বা রাইট টু এক্সারসাইজ মাই রিলিজিয়ান, এটার ব্যাপারে কি বলা আছে। আমাদের সারা পৃথিবীতে এখন অনেক মানবাধিকারের খুব কম্পালসারি ডকুমেন্ট আছে, যেটাকে আমরা বাইন্ডিং ডকুমেন্ট বলে থাকি আন্তর্জাতিক আইনের ভাষায়। এর মধ্যে সবচেয়ে সার্বজনীন এবং সবচেয়ে বেশি র্যাটিফিকেশন পাওয়া যে দুটা ডকুমেন্ট, একটা হলো ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আর একটা হলো ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। আর আরেকটা ডকুমেন্ট যেটাকে আমরা বাইন্ডিং ডকুমেন্ট বলতে পারি না বা কম্পালসারি ডকুমেন্ট বলতে পারি না, কিন্তু এটার গুরুত্ব অনেক, যেটাকে আমরা সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র বলে থাকি, বা আধুনিক মানবাধিকারের প্রথম গ্লোবালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ হিউম্যান রাইটসও বলতে পারি। তাহলে ওটার গুরুত্ব অনেক বেশি, যদিও এটা বাইন্ডিং না, কারণ ওটার মাধ্যমে বাকি বাইন্ডিং যে ডকুমেন্টগুলো আছে ওগুলো সৃষ্টি হয়েছে। তো ধর্মের যে অধিকারটা, এই অধিকারটা একই সাথে আমাদের পলিটিক্যাল রাইটস মানে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের আওতাভুক্ত। এটার আর্টিকেল 19 এবং ইউডিএইচআর এর আর্টিকেল 19-এ আমাদের এই অধিকারের কথা বলা আছে, 18 এবং 19। তাহলে 18 এবং 19 আমি কেন আলাদাভাবে বলছি? কারণ আমাদের রিলিজিয়াস রাইট বা আমাদের যে রাইট টু রিলিজিয়ন, এটা দুটা পার্ট আছে। একটা পার্ট হলো আই হ্যাভ দ্য রাইট টু এক্সারসাইজ মাই রিলিজিয়ন অর প্রপাগেট মাই রিলিজিয়ন, এটা হলো একটা পার্ট। আর একটা পার্ট হলো আমার ফ্রিডম অফ স্পিচ, কারণ আমি আমার রিলিজিয়নের ভিত্তিতে আমি আমার নিজের কথাগুলো বলতে পারবো। তাহলে আমাদের এই যে এক্সারসাইজ, রাইট টু এক্সারসাইজ রিলিজিয়ন, এটা দুইটা পার্ট, এবং এই দুইটা পার্টই আমাদের যে অব্লিগেটরি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আছে অথবা ইন্টারন্যাশনাল ল আছে, ইন্টারন্যাশনাল লতে এটা রেকগনাইজড। তার মানে
আমাদের দেশও এই এই ডকুমেন্টগুলো র্যাটিফাই করেছে। তার মানে এখন যদি আমাদের দেশে আমি এই অধিকারটা না পাই, তার মানে আমার অন্য কোনো আইনে বলা থাকুক আর না থাকুক, আই ক্যান কোয়েশ্চেন মাই স্টেট বিকজ দে হ্যাভ র্যাটিফাইড দ্য ট্রিটি অথবা ইন্টারন্যাশনাল ল। এখন প্রশ্নটা হলো যে যেহেতু এটা রাইট, এবং আমি অলরেডি বলছি এটা ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মানে এটা আমার এসেনশিয়াল অ্যান্ড এটা অব্লিগেশন অন স্টেট। তার মানে এটা সংবিধানেও আমার এই সুযোগটা আছে। সারা পৃথিবীর সকল সংবিধান এই রাইটটাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি দিয়েছে। যেমন আমাদের সংবিধানেও এই যে আমি অলরেডি বলেছিলাম যে আমাদের রাইট টু রিলিজিয়নের দুইটা পার্ট, এই দুইটা পার্টই আমাদের সংবিধানেও আছে। একটা হলো আর্টিকেল 39-এ আর একটা হলো আর্টিকেল 41-এ। তার মানে আমাদের রিলিজিয়ন যে আমি ফ্রিলি এক্সারসাইজ করতে পারবো, আমি আমার মতো করে প্রোপাগেট করতে পারবো, আমি আমার মতো করে এটাকে ডিসেমিনেট করতে পারবো, এই রাইটটা সর্বজন বিদিত স্বীকৃত আইনি প্রোটেকশন পাওয়া। সো এটা নিয়ে আর কোনো কোশ্চেন করার সুযোগ নাই। এখন এই যে আমার রিলিজিয়নের অধিকারটা, এই অধিকারটা কেমন? এই অধিকারটা হলো আমি নিজে অধিকার এক্সারসাইজ করতে পারবো, অন্যের কাছে ডিসেমিনেট করতে পারবো। দ্বিতীয় হলো আমার এই অধিকারকে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না আনডিউলি। আমার অধিকারটা আনডিউ ইন্টারফিয়ারেন্সের শিকার হবে না। থার্ডলি হলো আমার যে রিলিজন এক্সারসাইজ, এই রিলিজিয়ন এক্সারসাইজ করতে গেলে যদি আমার ধর্মীয় এডুকেশান বা অন্যান্য জিনিস থাকে, এই এডুকেশান দেওয়ার জন্য আমার বাবা মার একটা অধিকারও আছে আমাকে এই এডুকেশানটা দেওয়ার। তার মানে আমাদেরকে যে ছোটোবেলায় মাদ্রাসায় পাঠায়, এটা শুধুমাত্র বাবা মার নৈতিক দায়িত্ব না, এটা বাবা মার উপর একটা লিগ্যাল দায়িত্ব। এটারে ক্যালসেন খুব সুন্দর করে বলছে। যে ক্যালসেন হলো একজন জুরিস্ট। উনি বলছে যে বাবা যদি আমাকে স্কুলে পাঠানোর জন্য বলে, তখন আমি কি বাবাকে কোশ্চেন করতে পারি, বাবা তুমি আমাকে কেন স্কুলে পাঠাচ্ছ? তখন ক্যালসেন আবার উত্তর দিচ্ছে যে উনি উত্তর দিতে পারেন যে ইট ইজ অব্লিগেশন ফ্রম মাই সুপ্রিম গড টু সেন্ড ইউ টু স্কুল ইন মাই চয়েস। তার মানে আমার চয়েসে কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, এটা আমার সুপ্রিম গড কর্তৃক আমি এটা কমান্ডেড। তার মানে আমি তোমাকে নিজের ইচ্ছা মতো পাঠাচ্ছি না, এটা আমি কমান্ডেড বাই সুপ্রিম এন্টিটি, সুতরাং এটা আমি পারি। তার মানে আমাদেরকে স্কুলে পাঠানো এবং রিলিজিয়াস এডুকেশন দেওয়া এটা বাবা মার রাইট। এখন প্রশ্ন হলো তার মানে কি আমি একদম যেমন ইচ্ছা তেমনভাবে রিলিজিয়ন এক্সারসাইজ করতে পারবো? ফ্রিডম অফ স্পিচ কি আমি যেমন ইচ্ছা তেমন এক্সারসাইজ করতে পারি? অবশ্যই না। কখন কখন পারি না? আমার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কি? যদি এটা স্টেট সিকিউরিটির ইস্যু হয়, সেফটির ইস্যু হয়, মোরালিটির ইস্যু হয়, পাবলিক হেলথের ইস্যু হয়, তাহলে আমরা এটাকে কি করতে পারবো? রেস্ট্রিক্ট করতে পারবো। তার মানে রিলিজিয়ন এক্সারসাইজ করব, একই সাথে রিলিজিয়ন এক্সারসাইজটা যাতে করে এমন লেভেলে না যায় যেটা ইমোরাল হয়, এটা কোনো গোষ্ঠীর জন্য এটা ক্ষতিকর হয়। যেমন কোভিড-19-এর সময় আমাদের জামাতে নামাজ পড়া নিষিদ্ধ ছিল। এখন এটা কেন ছিল? যাতে করে পাবলিক হেলথ ডিটেরিয়েট না করে। এটা হলো আর্গুমেন্ট। এখন এটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক ছিল সেটা অন্য কথা, বাট লিগ্যালি গভর্নমেন্টকে বা অথরিটিকে এই সুযোগটা দেয়া আছে। এখন প্রশ্ন হলো এত সুন্দর আইন আছে, সংবিধান আছে, সংবিধান হলো সব দেশের জন্য সবচেয়ে বড় আইন এবং বলা হয় সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। তার মানে সংবিধানে যদি স্বীকৃত থাকে, তাহলে কি আলাদা করে শাস্তি দেওয়ার মতো আইনের দরকার আছে? ব্যাপারটা অনেকটা এমন, আমরা কথায় কথায় বলি কেউ যদি নামাজের সামনে দিয়ে হাঁটলে কি ক্ষতি হয় এটা যদি জানতো, তাহলে 40 বছর ওয়েট করতো, এরপরও যাইতো না। এখন আপনি বলতে পারেন তাহলে ক্ষতিটা কি? ক্ষতিটা হলো এত এত বেশি, ইট কান বি এক্সপ্রেস ইন ওয়ার্ড। ঠিক একইভাবে সংবিধানের যে রাইটগুলোর কথা বলা হয় বা প্রোটেকশনের কথা বলা হয়, সংবিধান সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, কিন্তু সংবিধানের শাস্তির কথা বলা থাকে না। কিন্তু আমরা যে কোনো কিছু যখনই আমি ক্ষতিগ্রস্ত হই, তখন আমরা সর্বপ্রথম যাই হলো সংবিধানে খুঁজি যে আসলে আমার এই রাইটটা সাংবিধানিকভাবে স্বীকৃত কিনা, অথচ ওখানে শাস্তির কথা বলা নাই। তার মানে শাস্তি থেকেও বড় গুরুত্বপূর্ণ হলো যে আমার জনগণকে, আমার সোসাইটিকে, আমার স্টেটকে
ওই কন্ডাক্টার সিগনিফিক্যান্স বোঝা। এবং একই সাথে খালি রিটেন ল দিয়ে বলে দিলে হবে না যে এটা করলে এটা হবে অথবা এটা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড বলে দিলে হবে না, এটা একই সাথে ডেসিমিনেট করতে হবে এটা সিগনিফিক্যান্সটা। এই জন্য আমরা যখন ল পড়াই তখন একটা কথা বলি, সংবিধান ইজ নট অনলি ম্যাটার অফ ল, সংবিধান ইজ এ প্রিন্সিপাল, সংবিধান ইজ এ পলিটিক্যাল ফিলসফি। তার মানে সংবিধানকে শুধু ল দিয়ে পড়লে হবে না, সংবিধানকে একই সাথে পলিটিক্যাল ফিলসফি দিয়ে পড়তে হবে, যেটাকে আমরা কনস্টিটিউশনালিজম বলে থাকি। এই উপমহাদেশে আমরা জানি যে আমাদের এখানে ডাইভার্সিটি অফ রিলিজিয়ন আছে। অনেক লেখকের একটা অ্যাসপিরেশন বা এক্সপেকটেশন যে যদি মানুষকে তার পছন্দ মতো রিলিজিয়ন এক্সারসাইজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে তো একজন আরেকজনের রিলিজিয়নকে আঘাত করার কথা ছিল না। এই জন্য আমাদের 1860 সালে যে পেনাল কোড, এই পেনাল কোডে ব্লাসফেমি নামে কিছু নাই। আছে কি? একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে বলা হয়েছে অফেন্সেস এগেনস্ট রিলিজিয়ান। এটা 1860 সালের আইন। 295-এ আপনারা যদি কেউ দেখতে চান, সেকশন 295 এটা বলা আছে। ওখানে কি বলা আছে? ওখানে বলা আছে কেউ যদি ধর্মকে আঘাত করে, ধর্ম আঘাত বলতে কি, যেমন ধরেন ডিফাইলিং অফ দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশন অথবা মকিং, এই টাইপের যদি অপরাধগুলো করে তাহলে তার শাস্তি আছে। কিন্তু এই আইন থাকার পরেও 1920 সালের দিকে একটা বই পাবলিশ হয়। এই বইটার লেখককে আমি জানি না, মনে হয় ওই বইতে ছিল না লেখকের নাম। এটা উর্দুতে পাবলিশ হয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে ওই বইটা 1920 সালে পাবলিশ হয়। ওই বইটার পাবলিকেশনের পরে প্রচুর পরিমাণে মাস রেভলিউশন হয়, যার পরিপ্রেক্ষিতে 1927 সালে একটা আইন হয়। সে আইনটা কি? 295A। এই 295A-তে কি এডিশন হয়? আগে তো অলরেডি ছিল অফেন্সেস এগেনস্ট রিলিজিয়ন, শুধু অ্যাড হয়েছে একটা জিনিস, সেটা হলো আমাদের কোনো কথা বা কাজ দ্বারা যদি রিলিজিয়াস ফিলিংসে আঘাত হয়, তার মানে রিলিজিয়ন ইজ দ্য ম্যাটার অফ ফিলিংস, এটা স্ট্রাকচারাল জিনিস না। তার মানে রিলিজিয়াস ফিলিংসে যদি আঘাত হয় তাহলে ইট উড অলসো বি কনসিডার্ড অ্যাজ অফেন্স। এখন প্রশ্ন হলো এই আইনটার সীমাবদ্ধতা কি? এই আইনটার সীমাবদ্ধতা হলো যে এই আইনে বলছে যে অপরাধটা শুধুমাত্র যদি ইন্টেনশনালি অথবা ডেলিভারিটলি হয় অথবা ম্যালিশাসলি হয়, তাহলে এটাকে আমরা অপরাধ বলবো। কিন্তু এই অপরাধটা যদি নেগলিজেন্টলি হয় তাহলে আমরা এটাকে অপরাধ বলবো না। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেটা নেগলিজেন্টলি বললেও সেটাকে অপরাধ বলে। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 95টা দেশে এ ব্লাসফেমি সংক্রান্ত আইন আছে। ব্লাসফেমি হয়তো নামে নাই, কিন্তু ব্লাসফেমি বা অ্যান্টি রিলিজিয়ন কোনো অ্যাক্টিভিটি হলে ওটা মনে করা হয় এটা একটা ক্রাইম। এখন প্রশ্ন হলো এত সুন্দর, এরপরে এই আইনটার উত্তরাধিকারী আবার ইন্ডিয়া, একইভাবে এই আইনটার উত্তরাধিকারী পাকিস্তান। ইন্ডিয়াতে আবার বলছে, একদম সরাসরি বলে দিচ্ছে যে শুধুমাত্র কোনো অপরাধ যদি ডেলিভারেট এবং ইন্টেনশনাল হয় তখনই আমরা এটাকে অপরাধ বলবো, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমরা সেটাকে অপরাধ বলতে পারবো না। আর পাকিস্তান একটু অ্যাডভান্স হয়, কিছু কিছু জিনিস ইনসার্ট করে এবং ওদের শাস্তির মেয়াদটাও বাড়ায়। যেমন ডেথ পেনাল্টি আছে, লাইফ ইমপ্রিজনমেন্ট আছে, যেমন কোরআন অবমাননা করলে সেটার জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট। আবার আহমদিয়া অথবা ধর্মকে যদি নেগেটিভলি ইউজ করে ধর্ম পালন করা হয়, যেমন আহমদিয়া সম্প্রদায় সম্পর্কে আমরা জানি, ওই সম্প্রদায়ের সম্পর্কে ওদেরকে অমুসলিম ঘোষণা করে এবং ওদের মৃত্যুদণ্ডের জন্য পাকিস্তানে আইনটাই অ্যাকোমোডেট করা হয়। এখন একটা অসুবিধা আছে, এই যে আমি অলরেডি বলছি যে আমরা ধর্মবিরোধী যে কোনো অপরাধকে শুধুমাত্র ধর্ম অথবা ধর্মীয় গ্রন্থ অথবা ধর্মের যারা প্রচারক থাকেন তাদের বিরুদ্ধে কোনো অপরাধকে শুধুমাত্র ক্রাইম হিসেবে যদি আমরা দেখি, তাহলে মনে হয় এটা দমন করা খুব একটা সম্ভব হবে না। এটাকে আমাদের মধ্যে, কারণ প্রত্যেকটা সোসাইটিতে রিলিজিয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মোরালিটি ডেভেলপ করার ক্ষেত্রে। এখন আমরা যে সেকুলার লগুলো পড়ি, এগুলোর মেন অসুবিধা হলো এটা আমরা লকে মোরালিটি থেকে আলাদা করে ফেলছি। এখন আমরা বলি যে ল যা মোরালিটি তা না, মোরালিটি আলাদা জিনিস।
তাহলে এই যে সেপারেশন অফ ল অ্যান্ড মোরালিটি, এটার কারণে লয়ের যে কোনো ল যে আমার উপর একটা সিগনিফিক্যান্ট ইমপ্লিকেশন ফেলতে পারার সম্ভাবনা ছিল, ওটা আমরা লকে মোরালিটি থেকে আলাদা করে এটার সম্ভাবনাটা কমিয়ে ফেলছি। আচ্ছা, বাংলাদেশে আরেকটা আইন আছে। এখন যেহেতু আমরা অনলাইনে, মানে আমাদের যেমন অফলাইন আছে একই সাথে অনলাইন আছে, বাংলাদেশে একটা আইন আছে, নাম হলো, সর্বশেষ আইনটা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। এই আইনও শাস্তির পরিমাণ 2 বছরই, এবং তার মানে সাইবার যে প্ল্যাটফর্ম, সেটা ফেসবুক হতে পারে, লিঙ্কইন হতে পারে, বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে যদি আমরা কোনো ধর্মবিরোধী, দ্যাট মিন্স আল্লাহ রাসূল, আল্লাহ এবং ধর্মীয় যে স্ক্রিপচার আছে, স্ক্রিপচারকে অবমাননা করে যদি আমরা কোনো কিছু লিখি, তার জন্য শাস্তি হলো 2 বছর। যদি আমরা মুসলিম কান্ট্রি, অন্যান্য দেশের আইনগুলো দেখলে আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে আমাদের আইনগুলোর থেকে ওরা কিছুটা অ্যাডভান্স অনেক ক্ষেত্রে। এবং ওই দেশগুলো কেউ কিছু কিছু আছে মুসলিম, আবার কিছু কিছু আছে মুসলিম না হলেও দেয়ার অ্যাডভান্স, বিশেষ করে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাডভান্স তাদের। যেমন মালদ্বীপস, আমরা জানি মালদ্বীপস মুসলিম কান্ট্রি। মালদ্বীপসে কেউ যদি নিজের মুসলমান হিসাবে পরিচয় দেয় কিন্তু ভিতরে ভিতরে সে ইসলাম বিরোধী কাজ করে, এটাকে ব্লাসফেমি ধরা হবে। তার মানে মোনাফিকি ইজ অলসো ব্লাসফেমি, একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছে। তার মানে কেউ নিজেকে শুধু মানে টুপি দাড়ি পরে বসে থাকলে হবে না, বা মুসলিম বলে পরিচয় দিলেই হবে না, তার সাথে সাথে তার কাজ দিয়ে প্রমাণ করতে হবে হি ইজ মুসলিম। যদি সে ওটা করে, দ্যাট উড অলসো বি কনসিডার্ড অ্যাজ এ ক্রাইম। তারপরে ব্রুনাই দারুসালাম আরও অ্যাডভান্স। ব্রুনাই দারুসালাম আমার কাছে মনে হয়েছে এখন এই সময়ে এসে সবচেয়ে কম্প্রিহেন্সিভ ব্লাসফেমি ল হলো ব্রুনাই দারুসালামে। যদিও ওদের এটা আলাদা ব্লাসফেমি ল না, এটা ওদের পেনাল কোডের মধ্যেই আছে। মানে সরাসরি বলা আছে যে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে হবে না, একই সাথে যদি কেউ মসজিদ সম্পর্কে বলে, মসজিদের ইমাম সম্পর্কে বলে, অথবা কোনো ধর্মীয় মসজিদ সম্পর্কে যদি কোনো বাজে মন্তব্য করে, দ্যাট উড অলসো বি এ ক্রাইম। তার মানে এটা অ্যাডভান্স। আবার এটার অপরাধটা প্রমাণ করার জন্য ইসলামিক বিধান মতে যে দুজন সাক্ষী, একদম সাক্ষীকে ওটা উইথ প্রুফ এটা প্রেজেন্ট করতে হবে, এবং সাক্ষীকেও কতগুলো জিনিসের এলিজিবিলিটি অফ সাক্ষী, তাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, যে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করলে একজন সাক্ষীকে আমরা ব্লাসফেমির অভিযোগ দেওয়ার জন্য সাক্ষী হিসেবে কনসিডার করতে পারব। এই জন্য আমি মনে করি এই আইনটা অনেকটা কম্প্রিহেন্সিভ এবং সুন্দর। এরপরে হলো ইজিপ্টে অনেকটা আমাদের মতোই, যে মকারি অথবা ডিফাইলিং অথবা ডিস্ট্রাক্টিং অথবা প্রিভেন্টিং এক্সারসাইজ অফ রিলিজিয়াস প্র্যাকটিসেস যদি হয়, তাহলে শাস্তির মেয়াদ হলো 4 বছর, একটু বেশি আমাদের থেকে। কিন্তু ওখানে একটা ভালো দিক হলো, যদি কেউ একই অপরাধ রিপিটেডলি করে তাহলে তার শাস্তি ডাবল হয়ে যাবে, যেটা আমরা ক্রিমিনাল লয়ের ভাষায় বলি হ্যাবিচুয়াল অফেন্ডার। তারপরে জার্মানি খুব সুন্দর আইন, ওরা খুব ভালো আইন করছে, যদিও ওদের ক্রিমিনাল লতে এটা স্পেসিফিক্যালি, বাট ওরা আবার ব্লাসফেমির জন্য আলাদাভাবে সাইবার স্পেসে যদি কেউ ব্লাসফেমি করে তার জন্য আলাদা একটা আইন করছে। এটার নাম হলো নেটওয়ার্ক এনফোর্সমেন্ট অ্যাক্ট। তার মানে কেউ যদি সাইবার স্পেসে কোনো ব্লাসফেমাস অথবা ইনসাল্টিং টু রিলিজন করে থাকে, তাহলে এটা অপরাধ হিসাবে গণ্য হবে। কিন্তু একটা পার্থক্য আছে, যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সে অপরাধী হবে না, অপরাধী হবে যে ফেসবুকের মালিক, সে অপরাধী হবে, কারণ সে এই প্ল্যাটফর্মটা ফ্যাসিলিটেট করছে। কারণটা কি? কারণ হলো অপরাধ 2 ধরনের, মানে অপরাধ 2 ভাবে হতে পারে। একটা হলো বাই অ্যাকশন, আর একটা হলো ওমিশন। অ্যাকশন কি? আমি কাজটা করছি। ওমিশনটা কি? আমি করি নাই কিন্তু আমি সুবিধা দিছি অপরাধটা যাতে হয়। এই জন্য আমি বলি জার্মানির লটাও অনেক সুন্দর। এরপরে ইসরায়েল, যেহেতু আমি ইসরায়েল আনতে চাইনি, কিন্তু আমি ইসরায়েলটা আনছি এই জন্য যে ইসরায়েল ধর্মকে কিভাবে দেখে।
ওরা ধর্ম ইসরায়েলটা অন্তত বলতে হবে। ইসরায়েল যখন ওদের কনস্টিটিউশন করে এবং পেনাল কোড করে, ওরা ধর্মটাকে ওদের রাষ্ট্রের একটা অংশ হিসাবে দাঁড় করাইয়া দেয়। তার মানে কেউ যদি ধর্মবিরোধী বলে, তাহলে শুধু ধর্মবিরোধী না, ওই স্টেট বিরোধী। তার মানে আমরা বলছি না ওরকম হয়ে যাইতে হবে আমাদের, তাহলে আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ চলে আসবে। বাট এটা মনে রাখতে হবে, রিলিজিয়ন ইজ এ পার্ট অফ আওয়ার কালচার, শুধু স্টেট না, এটা কালচার। সুতরাং রিলিজিয়াস প্র্যাকটিসটা যদি আমাদের কালচারের সাথে যায়, যে পার্ট অফ কালচার হয়, আইনের ভাষায় অথবা পলিসির ভাষায় আমাদের যদি এটা রিফ্লেক্টেড হয়, তাহলে মানুষের মধ্যে এটা ফলো করা আইনের থেকে অনেক বেশি জরুরি বলে মানুষ মনে করবে। যেহেতু আসরের নামাজ আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের আরও দুইজন বক্তা আছে, সিনিয়র বক্তা। মালদ্বীপসের কথা আমি অলরেডি বলছি, কেউ ডুয়াল মেন্টালিটি দেখাতে পারবে না, যে একই সাথে মুসলিম একই সাথে সে অন্য কাজ করতেছে, এটা দেখাতে পারবে না, তাহলে এটা অপরাধ হিসাবে গণ্য হবে। নেপাল নেপালও একটু অ্যাডভান্স। নেপাল বলছে কোনো ফরেনার যদি আমার দেশে এসে, মানে নিজের দেশে যায়, আর যদি কোনো ধর্মবিরোধী কত কথা বলে, কাজ করে, তাহলে ওর সাথে সাথে ওই দেশ থেকে বের করে দেওয়া হবে, ও আর ওই দেশে স্টে করতে পারবে না। আমাদের দেশের আইনটা কিন্তু মানে এত কম্প্রিহেন্সিভ না, এবং আমাদের দেশের আইনটা দেখলে বোঝা যায় ওটা আন্দোলনের কারণে হয়েছে, এখন পর্যন্ত এটা নিয়ে কেউ আর ভাবে না। তার সৌদি আরবের কথা যেহেতু আমাদের মুফতি সাহেব বা প্রধান আলোচক বলে ফেলছে, আমি আর ওইদিকে যাচ্ছি না। একটা দেশ পেয়েছি আমি পুরা 95টা দেশের মধ্যে, এখন যাদের মোটামুটি প্যানাল কোড অথবা আলাদা আইন আছে, শুধুমাত্র একটা দেশ সিঙ্গাপুর ব্লাসফেমির জন্য আলাদা আইন করছে, আর কোনো দেশেই এরকম আলাদা আইন করেনি। লাস্টলি আমি বলছিলাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে একটা অসুবিধা হলো, কেউ যদি ইন্টেনশনালি ধর্মবিরোধী কোনো কাজ না করে, তাহলে এটা আমরা ব্লাসফেমি বলতে পারছি না। কিন্তু শ্রীলঙ্কা বলছে যদি তুমি রেকলেসলি অথবা নেগলিজেন্টলি তাও যদি ধর্মবিরোধী করো কিছু, তাহলে ইট উড বি কনসিডার্ড অ্যাজ এ ক্রাইম। এটা আমাদের যদিও বলা নাই, এরপর আমরা এটাকে অপরাধ হিসাবে বলতে পারি আমাদের আইনের ভাষায়, বাট এটা একটু কঠিন, ওটা আমরা সিভিল অপরাধ হিসাবে বলতে পারি। আর একটা দেশ আছে সম্ভবত সেটা স্পেন, ওরা বলছে ব্লাসফেমি শুধু ক্রাইম না, একই সাথে সিভিল রং, মানে ইন্টেনশনাল হওয়ার দরকার নাই, এটা আনইনটেনশনাল হলেও সেটা অপরাধ হবে, তবে এটা কম্পেনসেশন হবে। আনইনটেনশনাল কীভাবে হতে পারে? যেমন ধরেন আমরা একটা পাখি শিকার করতে গেছি, তো পাখিকে শ্যুট করতে যায় গাছের আড়ালে যে মানুষটা ছিল ওটা হঠাৎ করে বের হয়েছে, ওর গায়ে শুটিংটা হয়ে গেছে, এটা হলো আনইনটেনশনাল মানে আমার ব্যাড ইন্টেনশন ছিল না, কিন্তু অপরাধটা তো হয়েছে, কিন্তু আমি ক্রাইম করি নাই, তাহলে এটার নাম কি? সিভিল রং। স্পেন বলছে ব্লাসফেমিটা অনলি ক্রিমিনাল বললে হবে না, একই সাথে সিভিলও। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য, ধন্যবাদ।